ব্যাপারটা হচ্ছে আচ্ছা, মুঘল সাম্রাজ্য নিয়ে একটু আলোচনা করি। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় জিকের জন্য। মুঘল থেকে আমরা চলে যাবো ইংরেজ আমল পার হয়ে একদম বাংলাদেশের স্বাধীনতা পর্যন্ত। তো পৃষ্ঠা নাম্বার হচ্ছে 161। এখানে আছে মুঘল সাম্রাজ্যের প্রথম কথা, একদম শুরু স্টার্ট। আচ্ছা, বাংলার বিভিন্ন শাসকদের শাসনের একটা উল্লেখযোগ্য অধ্যায় আছে মুঘল শাসন। স্থাপত্য শিল্পে কীর্তি অধ্যায়ের সূচনা করছে এই মুঘলরা। 1926 সালে পানিপথের প্রথম যুদ্ধে লুদি বংশের শাসক ইব্রাহিম লোদি পরাজিত করে বাবর ভারতবর্ষের মুঘল শাসনের গোড়াপত্তন করছেন 1576 সালে। কত সালে? 1576 সালের কথা। রাজমহলের যুদ্ধে, কিসের যুদ্ধ? রাজমহলের যে যুদ্ধ, ওই যুদ্ধে মুঘল সাম্রাজ্যের তৃতীয় শাসক সম্রাট আকবর বাংলায় মুঘল শাসনের সূত্রপাত করছে। মুঘল সাম্রাজ্যের তৃতীয় শাসক, ঠিক আছে। আচ্ছা, 1576 সালের কথা। আচ্ছা, 1857 সালে সিপাহী বিপ্লবের পর্যায় হলে মুঘল সম্রাটের দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুয়া নির্বাসনের মধ্যে দিয়ে মুঘল সাম্রাজ্যের পতন হয়েছে 1857 সালে। আর 1576 সালের কথা, 1526 সালে প্রথম যুদ্ধে লুদি বংশের শাসক ইব্রাহিম লোদিকে পরাজিত করে বাবর ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের সূচনা ঘোড়াপতন করছে বাবর। আর 1576 সালে রাজমহলের যুদ্ধের মাধ্যমে মুঘল সাম্রাজ্যের তৃতীয় শাসক সম্রাট আকবর বাংলায়, তো ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের সূচনা করছে বাবর, আর বাংলায় মুঘল সাম্রাজ্যের সূচনা করছে সম্রাট আকবর। আচ্ছা, 1576 সালে কথা। আর ভারতবর্ষের 1526 সালে, অর্থাৎ প্রায় 50 বছর পর। পানিপথের তৃতীয় যুদ্ধ হচ্ছে প্রথম যুদ্ধ 1526 সালে, দ্বিতীয় যুদ্ধ 1556 সালে, তৃতীয় যুদ্ধ 1761 সালে। বাবর ও লোদি ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন করছে। বায়ুম খান ও হিমু দিল্লি মুঘলদের নিয়ন্ত্রণে নিয়ে আসছে। আর আবদালি মারাঠা সাম্রাজ্যের পতন ত্বরান্বিত হয়। আচ্ছা, প্রথম পরিচিত 1526 সালে বাবর ভার্সেস লোদি। আর 1556 সালে হচ্ছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ। এটা হচ্ছে বৈরাম খান ভার্সেস হিমু, যেখানে দিল্লি মুঘল সাম্রাজ্যের নিয়ন্ত্রণে চলে আসছে তখন। আর 1761 আবদালি ভার্সেস মারাঠা, এখানে মারাঠা সাম্রাজ্যের পতনে ত্বরান্বিত হয়েছে। অর্থাৎ সবগুলাতেই মুঘল সাম্রাজ্য জয়েছে। বাবর লোদির যুদ্ধে স্বাভাবিকভাবে বাবর জিতবে, বৈরাম খান আর হিমুর যুদ্ধে স্বাভাবিকভাবে বৈরাম খান জিতবে। আর আবদালি মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধই হয়েছে, সুতরাং আবদালি জিতবে। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে সম্রাট বাবরের জন্ম হয়েছিল বর্তমান রুশের তুর্কিস্তানের অন্তর্গত ফারগানা নামক রাজ্যে। বাবরের পিতার দিক থেকে তৈমুরলং, মায়ের দিক থেকে চেঙ্গিস খান বংশধর ছিলেন। সাহসিকতা আর নির্ভীকতার জন্য তিনি ইতিহাসে বাবর নামে প্রসিদ্ধ লাভ করেন। বাবর শব্দের অর্থ সিংহ। বাবর ফরগানা সিংহাসনে আরোহণ করেছিলেন মাত্র 11 বছর বয়সে। কত বছর বয়সে? মাত্র 11 বছর বয়সে ফরগানা সিংহাসনে আরোহণ করেছিলেন। মুঘল যুদ্ধের প্রতিষ্ঠাতা হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠিত হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধের 1526 সালে। পানিপথের প্রথম যুদ্ধ হচ্ছে বাবর ইব্রাহিম লোদির মধ্যে। পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভ করছে বাবর। পানিপথের দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করছে 1556 সালে। পানিপথের দ্বিতীয় যুদ্ধে সংঘটিত হচ্ছে 1556 সালে। পানিপথের নামক স্থানটা বর্তমানে অবস্থিত ভারতের হরিয়ানা রাজ্যে। পানিপথের উল্লেখযোগ্য স্থান হচ্ছে তিনটা। আচ্ছা, বাবরের মৃত্যুবরণ করছে 1530 সালে। 1530 সালে বাবর মৃত্যুবরণ করছে। বাবরকে সমাহিত করা হয়েছে কাবুলে, আফগানিস্তানের কাবুলে। আচ্ছা, ভারতবর্ষের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে তোমার বাবর। ভারতের উপমহাদেশের প্রথম হচ্ছে কামানের ব্যাপার করছে। এই পানিপথের প্রথম যুদ্ধ তুর্কি বাবর নামে আত্মজীবনী লেখছে বাবর। 1526 সালে পানিপথে প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করছে এই বাবর। সম্রাট হুমায়ুন। বাবরের মৃত্যুর পর তার জ্যৈষ্ঠ পুত্র কৌনপুষ্ট যোত্রপুষ্ট মানে বড়পুষ্ট হুমায়ুন দিল্লির সিংহাসন আরোহণ করেন। বাবরের পুত্র ছিল হুমায়ুন। 1538 সালে। কত সালে? 1538 সালে। আর বাবরের ইয়েটা ছিল 1526 সালে। আচ্ছা, আর তিনি গৌড়ের অধিকার করেন। গৌরনগরের অপরূপ সুন্দরী মূর্তি তিনি নাম রাখেন জান্নাতাবাদ। তিনি শেরশাহ এর কর্ণযুদ্ধ যুদ্ধে 1534 সালে পরাজিত হয়ে যান, দিল্লি ত্যাগ করেন। 1540 থেকে 1550 সালের মতো সাময়িক মুঘল শাসন ছিল না। শেরশাহ এর নেতৃত্বে ভারতবর্ষের কুরশাসন ছিল শাসন প্রতিষ্ঠিত। 1555 সালে হুমায়ুন পুনরায় মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। আচ্ছা, গ্রন্থাগার সেই থেকে পড়ে মনে যাচ্ছে হুমায়ুনের মৃত্যুবরণ করছে 1556 সালে। আচ্ছা, এটা বলতে 1540 সালে কর্ণযুদ্ধে যুদ্ধে শেরশাহ পরাজিত হয়ে দিল্লি হাতছাড়া করেন। বাংলা নামকরণ করেন জান্নাতাবাদ। বাবরের জ্যেষ্ঠ পুত্র হচ্ছে হুমায়ুন। হুমায়ুন শব্দের অর্থ ভাগ্যবান। হুমায়ুন ক্ষমতা লাভ করছে 1530 সালে। হুমায়ুন সিংহাসন যুদ্ধ হচ্ছে 1540 সালে। হুমায়ুন পরাজিত হচ্ছে শেরশাহের নিকট। শেরশাহ হুমায়ুনকে পরাজিত করে কর্ণসের যুদ্ধে 1540 সালে চৌষট্টি যুদ্ধ হয়ে থেকে 1539 সালে হুমায়ুনকে পুনরায় সিংহাসন অবরোধন করছে 15 বছর 1555 গ্রন্থাগার সেই থেকে পড়ে মারা গেছে। বাংলাকে জান্নাতাবাদ ঘোষণা করছে। শেরশাহের সাথে চৌষট্টি যুদ্ধ করছে 1539। শেরশাহের সাথে কর্ণসের যুদ্ধ করছে 1540। তাই চৌষট্টি এবং কর্ণসের যুদ্ধ দুইটাই করছে হুমায়ুন। 1539 সালে চৌষট্টি যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করে শেরশাহ উপাধি লাভ করছে। তিনি নিজেকে বিহারের স্বাধীন সুলতান হিসেবে ঘোষণা করেন। 1540 সালে তিনি বাংলা দখল করেন। এই বছর তিনি হুমায়ুনকে পরাজিত করে দিল্লি অধিকার করে উপমহাদেশে আফগান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। গ্র্যান্ড ট্রাস্ট নির্মাণ করছে শেরশাহ। ভারতবর্ষে ঘোড়ার ডাক প্রচলন করছে শেরশাহ। ভারতবর্ষের দাম মুদ্রা প্রচলন করছে। আফগান দুর্গ নির্মাণ করছে শেরশাহ। সমাধিস্থল ভারতের বিহার রাজ্যের শাহ আশ্রমে।
সম্রাট আকবর ব্যাপারটা হচ্ছে 1556 সালে, কত সালে? 1556 সালে 13 বছর বয়সে আকবর দিল্লি সিংহাসন আরোহণ করেন। হুমায়ুনকে মৃত্যুর পর বৈরাম খান আকবরের অভিভাবকত্ব গ্রহণ করেন। আকবরের রাজপ্রতিনিধি হিসেবে থাকেন। একসময় দিল্লি হিমুর দখলে নিলে বৈরাম খান পানিপথের দ্বিতীয় যুদ্ধে হিমুকে পরাজিত করে দিল্লি উদ্ধার করেছে। দিল্লিটাকে কী করছে? উদ্ধার করছে। পরিণত বয়স না হওয়া পর্যন্ত বৈরাম খানই আকবরের অভিভাবক ছিলেন। তাহলে আকবরের অভিভাবক ছিল বৈরাম খান। আছে 1556 সালে মাত্র 13 বছর বয়সে দিল্লি আকবরণ করছে কে? এই তোমার আকবর। আর হুমায়ুনের মৃত্যুর পর হুমায়ুনের ছেলে হচ্ছে আকবর, ঠিক আছে। আচ্ছা 1556 সালে তাহলে বাংলা মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করছে সে। পানিপথে প্রথম দ্বিতীয় যুদ্ধ 1556 সালে হিমুকে পরাজিত করছে দ্বিতীয় সালের যুদ্ধে, ঠিক আছে। 1556 সালে যুদ্ধ ছিল। দিন ইলাহি নামক ধর্মগত প্রশ্ন করছে। জিজিয়া কর হচ্ছে তীর্থকর রহিত করছে, স্থগিত করছে। মনুষ্যবাদী প্রথার প্রচলন করছে। ফতেহপুর সিক্রি নির্মাণ করছে। বাংলা শাসন, বাংলা নববর্ষ প্রচলন করছে। মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট সম্রাট আকবর সিংহাসন আরোহণ করছে 1556 সালে। আকবর দিল্লি সিংহাসন করছে 13 বছর বয়সে। পানিপথে দ্বিতীয় যুদ্ধ সংঘটিত আকবর ও বৈরাম খান হিমুর মধ্যে। আকবরের সেনাপতি ছিল বৈরাম খান। তাহলে আকবরের পক্ষে যুদ্ধ করছে তখন বৈরাম খান এবং হিমুর মধ্যে। স্বাভাবিকভাবে বৈরাম খান দিচ্ছে 1556 সালে। আকবরের অভিভাবক ছিলেন বৈরাম খান। দেশবাচক বাংলা শব্দ প্রথম ব্যবহার করতে আইনি আকবরী নামক গ্রন্থে। আইনি আকবরী গ্রন্থে রচিত আবুল ফজল ছিলেন সম্রাট আকবরের সভাকবি। সমগ্র বঙ্গদেশ সুবাহী বাংলা নামে পরিচিত করছে এই সম্রাট আকবরের আমলে। সমগ্র বাংলাদেশকে কি নামে? সুবহ-ই বাঙ্গালাহ সম্রাট আকবর। সম্রাট আকবর বাংলা বিজয় করছে 1576 সালে। 1576 সালে সম্রাট আকবর বাংলা বিজয় করছে। তানসেন ছিলেন আকবরের রাজসভার গায়ক। সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন টুডারমল। আকবরের রাজসভার বিখ্যাত কৌতুকার ছিলেন বীরবল। বৈরাম খান ছিলেন আকবরের প্রধান সেনাপতি। আকবরের অভিভাবক ও তার বাবার হুমায়ুনের বন্ধু। আবুল ফজল ছিলেন সম্রাট আকবরের বন্ধু ও সভাকবি। প্রাদেশিক শাসনকর্তাকে বলা হতো সুবেদার। আকবরের প্রবর্তিত মনসাবাদী প্রথা ছিলেন সেনাবাহিনী সংস্কার পরিকল্পনা। বাংলা সনের সূচনা হয়েছে ইংরেজি 1556 খ্রিস্টাব্দে থেকে 963 হিজরিতে। আকবর মৃত্যুবরণ করতে 1605 খ্রিস্টাব্দে। আকবরের সমাধিস্থল হচ্ছে সেকান্দ্রায়। বাংলা মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা 1573 সালে দিন ইলাহি ধর্মগ্রন্থের প্রবর্তন করছে। মানসিকতা প্রথার প্রচলন করছে। রাজপুত নীতি প্রবর্তন করছে। বুলন্দার দরজা নির্মাণ করছে আকবর। তারপর অমৃতসর স্বর্ণ মন্দির, জিজিয়া কর তীর্থকর রহিত বাংলা সনের প্রবর্তন 1556 খ্রিস্টাব্দে। আরবি 963 হিজরিতে। এই 1556 খ্রিস্টাব্দে খুব ইম্পর্টেন্ট। হুমায়ুন মারা গেছে। আকবর হয়েছে গিয়ে এখানে এই হুমায়ুন কি 55-তে মারা গেছে না 56-তে? হুমায়ুন 56-তে মারা গেছে, ঠিক আছে। আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে গিয়া যে আকবরের পর হচ্ছে সম্রাট জাহাঙ্গীর আসছে। সম্রাট আকবর বাংলা জয় করলো, সারা বাংলার মুঘল সম্রাট শাসন প্রতিষ্ঠা হয়নি। সম্রাট জাহাঙ্গীর কে হচ্ছে সম্রাট জাহাঙ্গীর বাংলা মুঘল শাসন প্রতিষ্ঠা করেন। সম্রাট জাহাঙ্গীর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম দুদুকি জাহাঙ্গীর। তিনি এদেশে সরকারি কার্যে ফার্সি ভাষা চালু করছিল। সরকারি কার্যে ফার্সি ভাষা চালু করছে জাহাঙ্গীর। সম্রাট জাহাঙ্গীর সাথে নূরজাহান বেগমের বিবাহ মুঘল সাম্রাজ্যের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ করে। তিনি অপূর্ব রূপবতী আর গুণবতী ছিলেন। নূরজাহানের বাল্যকের নাম ছিল মেহেরুন্নিসা। জাহাঙ্গীরের ডাক নাম ছিল শেখ বাবু। জাহাঙ্গীরের নাম ছিল শেখ বাবু। সম্রাট জাহাঙ্গীর জোর করে বিয়ে করেছেন আরিকুন্নেসা বেগমের প্রতি নূরজাহানকে। নূরজাহান অর্থ জগতের আলো। নূরজাহানের প্রকৃত নাম মেহেরুন্নেসা। সুবাদার হিসেবে নিয়োগ করছে ইসলাম খানকে। তার আমলে ইসলাম খানের কর্তৃক ভালো বিয়েতে দমন করা হয়েছে। তার এই যে সম্রাট জাহাঙ্গীর আকবরী ইসলাম খান ছিল, তার আমলে ইসলাম খান কর্তৃক হচ্ছে রাজধানী রাজমহলতে ঢাকায় স্থানান্তর করে 1610 সালে ঢাকার নামকরণ করা হচ্ছে জাহাঙ্গীরনগর। 1612 সালে সমগ্র বাংলা মুঘল শাসনের অধীনে আয়ন করে। তার আমলে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি বাংলা আগমন করে নিজের নামে মুদ্রা রচনা করছে। আগ্রার দুর্গ নির্মাণ করছে। আগ্রার দুর্গ। আচ্ছা সম্রাট শাহজাহান প্রিন্সেস অফ বিল্ডার খ্যাত হচ্ছে সম্রাট শাহজাহানের অনুমতি ক্রমে জাহাঙ্গীরের পর মুঘল সাম্রাজ্যের শাসক হন শাহজাহান। স্থাপত্য শিল্পের প্রতি তার ছিল বিশেষ আগ্রহ। ময়ূর সিংহাসন, তাজমহল, বিভিন্ন স্থাপত্য নির্মাণ করছে। আচ্ছা শাহজাহানের অনুমতি বাংলায় পিপিলাই নামক স্থানে প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করছে ইংরেজরা। তাহলে শাহজাহানের আমলে, ঠিক আছে। আচ্ছা আরেকটা বলতে আছে দেখলাম এই জাহাঙ্গীরের আমলেই ইংরেজরা হচ্ছে এই যে 1612 সালে প্রথম মুঘলদের অধীনে আনয়ন করছে। আচ্ছা কি আনয়ন করছে? 1612 সালে সমগ্র বাংলা প্রথম মুঘলদের আমলে আইছে এই জাহাঙ্গীরের আমলে। তার আমলে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি বাংলায় আইছে। বাংলায় আসছে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি তার আমলে। আচ্ছা জাহাঙ্গীরের পরে মুঘল সাম্রাজ্যের শাসক হয়েছে তোমার শাহজাহানের অনুমতিক্রমে পিপিলাই নামক স্থানে বাণিজ্য কুঠি স্থাপন করছে ইংরেজরা। শাহজাহানের উপাধি ছিল শেঠ সম্রাট জাহাঙ্গীর। শাহজাহানের উপাধি দেন, শাহজাহান উপাধি দিচ্ছে সম্রাট জাহাঙ্গীর। যা সাধারণত বিশ্ব সম্রাট পারস্যের বেওয়াদল খান। ময়ূর সিংহাসনের শিল্পী ছিলেন। ময়ূর সিংহাসনে বর্তমানে ইরানে শাহজাহানের স্ত্রীর নাম মমতাজ। প্রিন্সেস অফ বিল্ডার খ্যাত রয়েছে শাহজাহান। আগ্রার তাজমহল নির্মাণ করছে। ময়ূর সিংহাসন নির্মাণ করছে। দিল্লি জামে মসজিদ নির্মাণ করছে। দিল্লির লালকেল্লা। দিল্লি জামে মসজিদ, দিল্লি লালকেল্লা, ঠিক আছে। আচ্ছা আগ্রার মতি মসজিদ, লালহুরের সলিমুদ্দিন খাসমহল ও শীষমহল। আচ্ছা আগ্রার যমুনা নদীতে অবস্থা নির্মাণ করার সময় হচ্ছে 1632 থেকে 1653। স্থাপতি উস্তাদ লাহুরি নির্মাণ করতে 20,000 শ্রমিক। 22 বছর তাজমহলকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করছে 1983 সালে। জিন্দাপীর বলা হয়েছে সম্রাট আওরঙ্গজেবকে। ফতুয়া আলমকে রচনা করছে সম্রাট আওরঙ্গজেবের শাসনকালে বাংলা শাসন করতে ছিলেন শায়েস্তা খান। শায়েস্তা খানের সময় চালের দাম ছিল 8 টাকা মণ। মুঘলদের স্থাপত্য ও অবস্থান। আচ্ছা লালবাগ কেল্লা, শায়েস্তা খান, ঠিক আছে।
আওরঙ্গজেবের শাসন আমলে বাংলা শাসন করছে শায়েস্তা খান। বাংলাদেশের যে মানে এটা মনে রাখাটা সবই সোজা হচ্ছে যে বাংলাদেশে কারা কারা শাসন করছে তখনকার সময়। আচ্ছা, এই শায়েস্তা খান হচ্ছে মুঘল স্থাপত্য অবস্থান। আচ্ছা, লালবাগ ঢাকাতে নির্মাণ কাজ শুরু হতে শাহজাহানের আমলে নির্মাণ কাজ শেষ করছে শায়েস্তা খান। লাল কেল্লা দিল্লিতে সম্রাট শাহজাহান, আর লালবাগের কেল্লা শায়েস্তা খান স্বাভাবিকভাবে। আচ্ছা, ছোটো কাটরা বড় কাটরা, ছোটো কাটরা হচ্ছে চকবাজারে, বড় কাটরাও চকবাজারে। ছোটো কাটরা নির্মাণ করছে এই শায়েস্তা খান। আওরঙ্গজেবের শাসনামলে বাংলা শাসনকর্তা ছিলেন এই শায়েস্তা খান, বুঝো। আচ্ছা, 1800 থেকে লাল কেল্লা অবস্থিত দিল্লিতে, আর লালবাগ কেল্লা অবস্থিত তোমার ঢাকার লালবাগে। এটা নির্মাণ কাজ শুরু করেন শাহজাদা আজম। নির্মাণ কাজ শেষ করছে শায়েস্তা খান। নির্মাণ কাজ শুরু করছে আজম আর শেষ করছে শায়েস্তা খান। আচ্ছা, ছোটো কাটরা বড় কাটরা, ছোটো কাটরা হচ্ছে শায়েস্তা খান, আর বড় কাটরা হচ্ছে শাহজাদা সুজা। আফগান দুর্গ শেরশাহ, আফগান দুর্গ হচ্ছে শেরশাহ। আচ্ছা, এই শেরশাহ আফগান দুর্গ নির্মাণ করছে। আফগান দুর্গ ঢাকার কেন্দ্রীয় কারাগার হচ্ছে আফগান দুর্গটা, ঠিক আছে। আচ্ছা, বল এই শেরশাহর মূল কাহিনী হচ্ছে কি, 1539 সালে চৌসারের যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করে শেরশাহ উপাধি নেন, ঠিক আছে। আচ্ছা, তিনি নিজেকে বিহারের স্বাধীন সুলতান হিসেবে ঘোষণা করেন। 1540 সালে তিনি বাংলা দখল করছে। 1539 সালে চৌসারের যুদ্ধ, আর 1540 সালে ওই যে ইয়ার যুদ্ধটা হয়েছিল, ঠিক আছে। কিসের যুদ্ধ হয়েছিল? দুইটা যুদ্ধ হয়েছিল, একটা হচ্ছে তোমার চৌসারের যুদ্ধ, একটা হচ্ছে কনৌজের যুদ্ধ, ঠিক আছে। এই হুমায়ুনের সাথে দুইটাই হয়েছিল, ঠিক আছে। 40 সালে বাংলা দখল করছে, তাহলে শেরশাহ বাংলায় আসছিল, বুঝো। আর শেরশাহর তোমার আফগান দুর্গ নির্মাণ করছে এই শেরশাহ, তাহলে বাংলা শাসন করছে শেরশাহ। বাংলাদেশে ছিল 7 গম্বুজ মসজিদ থেকে শায়েস্তা খান। এই শায়েস্তা খান এই যে আওরঙ্গজেবের যে ছিল শাসন আমলে বাংলা শাসনকর্তা, আওরঙ্গজেবের শাসন আমলে বাংলা শাসনকর্তা নিযুক্ত করতে শায়েস্তা খানকে। শায়েস্তা খান অনেক কিছু নির্মাণ করতে। 7 গম্বুজ যে মসজিদ সেটা শায়েস্তা খান মোহাম্মদপুর ঢাকাতে। আচ্ছা, তারা মসজিদ হচ্ছে মির্জা গুলাম পীর অবস্থান ঢাকার আরমানিটোলায়, ঢাকা গেট মির জুমলা, এটা জানি। তাজমহল তো শাহজাহান, এটা জানি। ময়ূর সিংহাসন শাহজাহান। ফতেহপুর সিকরি আকবর, সম্রাট আকবর দিল্লিতে অবস্থিত এই ফতেহপুর সিকরিতে। ইন্দ্রাকপুর দুর্গ মির জুমলা, ইন্দ্রাকপুর দুর্গ এবং ঢাকা গেট। ঢাকা গেট তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের, মির জুমলা হচ্ছে ইন্দ্রাকপুর দুর্গটা, যেটা হচ্ছে বিক্রমপুরে অবস্থিত ইন্দ্রাকপুর দুর্গ। আচ্ছা, স্বর্ণ মন্দির তো আকবর অমৃতসর পাঞ্জাবে। বিনীত বিবির মসজিদ শায়েস্তা খান ঢাকায়। মানে বাংলার মুঘল শাসন আমল। বাংলায় এটা তো এই এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে বাংলার মুঘল সাম্রাজ্যর প্রথম শাসক যারা। এরপর বাংলার মুঘল শাসনের আরও কিছু কথা আছে এখানে। এটা হচ্ছে যে এই যে 1538 সালে স্বাধীন সুলতানি যুগের অবসান গেলে এদেশে বিদেশি শক্তিসমূহ গ্রাস করতে থাকে বাংলাকে, ঠিক আছে। আচ্ছা, মুঘল সাম্রাজ্য হুমায়ুন অল্প কিছুকাল বাংলা রাজধানীর উপর অধিকার প্রতিষ্ঠা করেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে আফগান নেতা শেরশাহর কাছে পরাজিত হতে হয়। বাংলা ও বিহার সরাসরি চলে যায় আফগানদের হাতে। 1576 সালে রাজমহলের নিকট মুঘল ও আফগানদের মধ্যে এক তুমুল যুদ্ধ হয়। কোথায় হয়েছে? রাজমহলের নিকট, ঠিক আছে। রাজমহলের নিকট। আচ্ছা, এতে আফগান শাসক দাউদ কররানি পরাজয় ঘটলে মুঘল শাসন আকবর বাংলা মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, কিন্তু সে সময় বাংলা 12 বুয়াদ নামে পরিচিত বড় বড় জমিদারগণ মুঘল শাসন মেনে নেননি। পরবর্তীতে জাহাঙ্গীরের সময় 12 বুয়াদের চূড়ান্তভাবে দমন করা হয়েছে। এই যে সম্রাট আকবর হচ্ছে গিয়া বাংলাটা দখল করছিল ফার্স্টে, আর সম্রাট জাহাঙ্গীর কী করছিল এই বাংলায় পুরোপুরি। এই কারণে যে এখানে বলছে সম্রাট হুমায়ুনের পরে হচ্ছে গিয়া সম্রাট আকবর, হুমায়ুনের ছেলে ছিল। হুমায়ুনের মৃত্যুর পর সিংহাসনে বসছে সম্রাট আকবর, ঠিক আছে। আকবরের পর আকবরের ছেলে সম্রাট আকবর বাংলা জয় করলে সারা বাংলা মুঘল শাসন প্রতিষ্ঠা হয়নি। সম্রাট জাহাঙ্গীর বাংলায় মুঘল শাসন প্রতিষ্ঠা করছে, ঠিক আছে। সম্রাট জাহাঙ্গীর বাংলায় মুঘল শাসন প্রতিষ্ঠা করছে। আচ্ছা, জাহাঙ্গীরের ডাকনাম ছিল এই শেখ বাবু। নূরজাহান অর্থ জগতের আলো। আলিকুন্নাহারের পন্থী নূরজাহানকে সে বিয়ে করছিল, ঠিক আছে। আচ্ছা, নূরজাহানকে বিয়ে করছিল এই সম্রাট জাহাঙ্গীর, ঠিক আছে। আচ্ছা, আর আগ্রার দুর্গ এবং নিজের নামে মুদ্রা প্রচলন করছিল সে। আচ্ছা, তো এই জাহাঙ্গীর কী করছে 12 বুয়াদের, বুঝো। সম্রাট আকবর বাংলা দখল করলেও বাংলা শাসন আমল তখন বড় বড় যে নেতারা ছিল তাদেরকে 12 বুয়া নামে পরিচিত ছিল। তারা কী করছে তখন আকবরের শাসন আমলটা মাইনে নেয় বাংলায়। তখন সর্বশেষ চূড়ান্তভাবে দমন করছিল সম্রাট জাহাঙ্গীর বাংলায় এই শাসন করার জন্য এদের সুবাদারি নবাবে এই 2 পর্বে বাংলা মুঘল শাসন অতিবাহিত হয়েছিল। 12 বুয়াদের দমন করার পর সমগ্র বাংলার সুবাদারি শাসন প্রতিষ্ঠিত ছিল। মুঘল পদবিগুলো সুরা নামে পরিচিত ছিল। বাংলা ছিল মুঘলদের অন্যতম সুবা। সম্রাট আওরঙ্গজেবের পর মুঘল শাসন শক্তিহীন হয়ে পড়ে। এইতে আওরঙ্গজেব যাকে বলে জিন্দাপীর। মুঘল আমলের 2 যুগ নবাবী আমল নামে পরিচিত। নবাব শাসনকালে পরিধি ছিল 1757 সাল। মুঘল আমলের 2টা যুগ নবাবী আমল নামে পরিচিত হওয়া, ঠিক আছে। এদের মধ্যে নবাব শাসনকাল পরিধি 1757 সাল পর্যন্ত। আচ্ছা, মুঘল শাসক বাংলার সুবাদার উল্লেখযোগ্য কর্মচার। মুঘল শাসনের সময় কে বাংলার সুবাদার ছিল? এটা কি? মানসিংহ। 12 বুয়াদের সাথে যুদ্ধ করছে সে। 12 বুয়াদের দমন করতে ব্যর্থ হয়েছে আকবর।
আকবরের সময় বাংলার সুবাদার নিয়োগ করছিল মান সিংহকে, সে আবার এই কিন্তু জাহাঙ্গীরের সময় ছিল ইসলাম খান, সে কী করছিল বায়ুবদের দমন করছিল। জাহাঙ্গীর সময়ে বাংলার সুবাদার ছিল এই ইসলাম খান, বারোগদে দমন করছে। ঢাকার প্রথম রাজধানী ঘোষণা করছে, রাজধানী করছে, ঢাকার নামকরণ করছে জাহাঙ্গীরনগর, ধুলাইখাল খনন করছে, নৌকাবাসী প্রচলন করছে ইসলাম খান। শাহজাহানের সময় ছিল শাহ সুজা, আর জাহাঙ্গীরের নগর সময় ছিল ইসলাম খান, আর আকবরের সময় ছিল ওই মানসিংহ। আচ্ছা, শাহজাহান ছিলেন দ্বিতীয় পুত্র বিনা শুল্কের, শাহ সুজা ছিলেন শাহ সুজা আবার শাহজাহানের দ্বিতীয় পুত্র ছিল। বিনা শুল্কে ইংরেজদের অবাধ বাণিজ্য সুবিধা দিয়েছিল এই সুজা। ঢাকার চকবাজারে বড় কাটরা যে মসজিদ সেটা নির্মাণ করছে শাহ সুজার পরিচয় কি? শাহ সুজা থেকে সম্রাট শাহজাহানের প্রিন্সেস অফ বিল্ডার, সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্রের নাম ছিল শাহ সুজা। আওরঙ্গজেব, যাকে বলা হয় জিন্দাপে, 1610 থেকে 1663 সাল পর্যন্ত তার ছিল শাসনকাল, ঠিক আছে। 1610 থেকে 1663 সাল পর্যন্ত তার শাসনকাল। তখন মীর জুমলাকে আওরঙ্গজেব কী করেছিল? ঢাকাতে পাঠাইছিল, তো ঢাকা গেটে নির্মাণ করছে। আর শায়েস্তা খান, মীর জুমলা আর শায়েস্তা খান, এই দুইটা লোকই অনেক কিছু নির্মাণ করছে এই আওরঙ্গজেবের সময়। 1610 থেকে তাদের এটার অস্তিত্ব 1688 সাল পর্যন্ত, 1660 থেকে 1688, এই 28 বছরে ঢাকা গেট নির্মাণ করছে তোমার মীর জুমলা। ঢাকা আসাম ও কোচবিহারের মুঘল সাম্রাজ্য যুদ্ধ করছে, আসাম যুদ্ধ করছে, উসমানী উদ্যানে সংরক্ষিত কামানটা আসাম যুদ্ধে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, আর শায়েস্তা খান ছিল 1664 থেকে 1678 সাল পর্যন্ত, 1660 থেকে 1663। মীর জুমলা ছিল মাত্র 3 বছর, সে কিন্তু ঢাকা গেটে নির্মাতা। আচ্ছা, 1664 থেকে 1678 সাল পর্যন্ত শায়েস্তা খান। আওরঙ্গজেবের মামা শায়েস্তা খান ছিল, আবার এই আওরঙ্গজেবের মামা ছিল এই শায়েস্তা খান। তাহলে আওরঙ্গজেবের মামারে তখন বাংলায় পাঠিয়েছে সে। চট্টগ্রাম সন্দ্বীপ দখল করছে, এই চট্টগ্রামের নাম রাখছে ইসলামাবাদ, পর্তুগিজ জয়দোষে বিতাড়িত করছে। লালবাগ কেল্লাটা শায়েস্তা খান নির্মাণ করছে। চকবাজারের ছোটো কাটরা ও চক মসজিদ নির্মাণ করছে, চকবাজারের ছোটো কাটরা ও চক মসজিদ আর 7 গম্বুজ মসজিদ নির্মাণ করছে, ঠিক আছে। এবং 1679 থেকে 1688, সে ছিল 1664 থেকে 1678 সাল পর্যন্ত। তারপর 1679 থেকে 1688 2 মেয়াদে ছিল। আচ্ছা, ভারতের ইতিহাস ব্যাপারটা হচ্ছে এরকম, সম্রাট আকবর পুরো বাংলার উপর একটা অধিকার প্রতিষ্ঠা করতে পারে না। বাংলা বড় জমিদাররা মেনে নেন, জমিদার তাদের নিজস্ব জমিদারিতে স্বাধীন ছিল, স্বাধীনতা ওখানে মোগল সেনাপতি দাবি করেন। বাংলা ইতিহাসে জনগণের বাড়ি নামে পরিচিত। বাংলার ইতিহাসে জমিদারগণ স্বাধীনতা রক্ষার জন্য এরা একজুট হয়ে মুঘল সমাজ, এরা কারা? এতে জমিদারগণ সম্রাট পুরো বাংলার উপর অধিষ্ঠা বলতে হলে বাংলার বড় বড় জমিদাররা, মুঘল জমিদার যারা ছিল তখনকার সময় জমিদার মুঘলের অধীনতা মেনে নেয়, ঠিক আছে। আচ্ছা, তো অনির্দিষ্ট সংখ্যক প্রবাসী জমিদারদের বুঝাতেই ভারত শব্দটা ব্যবহার করা, অনির্দিষ্ট সংখ্যক, এটা ছিল অনির্দিষ্ট সংখ্যক, ঠিক আছে। আচ্ছা, বারোমের নেতা ছিল ঈশা খাঁ, কারণ ছিল ঈশা খাঁর মৃত্যুর পর নেতা হয়েছিল কি? ঈশা খাঁর ছেলে মুসা খাঁ। বারোবুইয়াদের নেতা ছিল ঈশা খাঁর মৃত্যুর পর তার নেতা হয়েছিল ঈশা খাঁর ছেলে মুসা খাঁ। বারোবুইয়াদের চূড়ান্তভাবে দমন করা হয়েছিল সম্রাট জাহাঙ্গীরের আমলে। বারোবুইয়াদের একজন শক্তিশালী শাসক ছিলেন প্রতাপ আদিত্য। বারোবুইয়াদের চূড়ান্তভাবে দমন করছে সুবাদার ইসলাম খান। কে করছে? সুবাদার ইসলাম খান। আচ্ছা, মুঘল সম্রাটদের বারোবুইয়াদের চূড়ান্তভাবে দমন করছিল সুবাদার ইসলাম খান। আচ্ছা, এই সুবাদার ইসলাম খানটা কে বলতো? সুবাদার ইসলাম খান ছিল হচ্ছে সম্রাট জাহাঙ্গীরের সময় বাংলার সুবাদার ছিল এই সুবাদার ইসলাম খান, ঠিক আছে। আচ্ছা, আর এই আচ্ছা, এটা বলতে হচ্ছে গিয়ে বারোবুইয়াদের বাংলার নবাবী শাসন হচ্ছে মুঘল সম্রাটের যে অঞ্চল দখল করতো তাদেরকে বলা হতো সুবাগুলো মুঘলদের প্রতিনিধিত্বের জন্য যে শাসন করতে পাঠানো হতো তাদেরকে বলা হতো সুবাদার, ঠিক আছে। বাংলার মুঘল সম্রাটটা যে অঞ্চল দখল করতো সেটাকে কী বলা হতো? সুবা বলতে কী বোঝাচ্ছে? আর এই সুবাতে প্রতিনিধিত্বের জন্য যেসব শাসন করতে পাঠাইতো তাদেরকে বলা হতো সুবাদার, ঠিক আছে। আচ্ছা, মুঘল বাংলা জয় এই যে করে বাংলা সুবাদার। আচ্ছা, তো মুঘলরা বাংলা জয় করে নেয় 1576 সালে। মুঘলরা বাংলা জয় করছে 1576 সালে। বারোবুইয়াদের মুঘলদের বিরোধিতা করেন, কিন্তু মুঘলরা বাংলার বারোবুইয়াদের দমন করতে সুবাদার শাসন প্রতিষ্ঠা করেন। একসময় মুঘল সমাজের বিধি দুর্বল হয়ে আসে এবং সুবাদাররা আর মুঘলদের অধীনস্থ থাকতে চাইলেন না, তারা নবাবী শাসন ব্যবস্থা চালু করলেন। বাংলার উল্লেখযোগ্য নবাব ছিলেন মুর্শিদ কুলি খান, আলীবর্দী খান প্রমুখ। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা ছিলেন আলীবর্দী খানের নাতি, ঠিক আছে। বাংলার উল্লেখযোগ্য এই যে নবাব ছিলেন মুর্শিদ কুলি খান। সুবাদাররা পরবর্তীতে নবাবী শাসনের বচন করছে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। সুবাদার যারা ছিল তারা পরবর্তীতে কী করছে? এই সুবার অধীনে একসময় মুঘল সাম্রাজ্যের বীর যখন দুর্বল হয়ে গেছে তখন আসলে সুবাদার যারা ছিল, এই যে বাংলা শাসন যারা করতো তারা মুঘলদের অধীনস্থ থাকে, তারা নিজেরা একটা নবাবী শাসন, তারা ছিল নবাবী শাসন, ঠিক আছে। শেষ নবাব ওই যে সিরাজউদ্দৌলা, ঠিক আছে, ওইখান থেকে আসছে। আচ্ছা, তোমার মুর্শিদ কুলি খান বাংলার স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা আলীবর্দী খানের নাতি। আর বাংলার উল্লেখযোগ্য নবাব ছিলেন মুর্শিদ কুলি খান, নবাব মুর্শিদ কুলি। আচ্ছা, বাংলা প্রথম নবাব হচ্ছে মুর্শিদ কুলি খান, প্রথম নবাব। এই যে সুবাদার থেকে যখন নবাব হয়েছে তখন তারা মুর্শিদ কুলি খান হয়েছে। বাংলার প্রথম স্বাধীন নবাব ছিল মুর্শিদ কুলি খান। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করছে এই মুর্শিদ কুলি খান। মারাঠাদের প্রতিনিধিত্ব করছে নবাব আলীবর্দী খান। সিরাজউদ্দৌলা নানা ছিলেন আলীবর্দী খান। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। বাংলার শেষ নবাব নিজামুদ্দৌলা। মুঘল সাম্রাজ্যের প্রথম। আচ্ছা,
তাহলে 1857 সালে সিপাহি বিদ্রোহকালের সময় মুঘল সাম্রাজ্য ছিল দ্বিতীয় বাহাদুর শাহ দ্বিতীয় বাহাদুর শাহ বিদ্রোহী পক্ষে নেতৃত্ব দেন। এতে ক্ষুব্ধ ইংরেজ সরকার দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুন নির্বাসন দেয়। রেঙ্গুন নির্বাসিত অবস্থায় 87 বছর বাহাদুর শাহ মৃত্যুর মধ্য দিয়ে মুঘল সাম্রাজ্যের পতন করছে। মুঘল সাম্রাজ্যের পতন হচ্ছে 1857 সালে। আচ্ছা, মুঘল সাম্রাজ্যের স্থিতিকাল ছিল 331 বছর 1526 থেকে 1857 সালে। আচ্ছা, দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসন দেওয়া হয়েছে রেঙ্গুনে মেয়ার, মানে মুঘল উৎকৃষ্ট কর্পোরেট জড়িত মুসলিম মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। সিপাহী বিদ্রোহের সাথে জড়িত হচ্ছে বাহাদুর শাহ আপার। দ্বিতীয় বাহাদুর শাহ মৃত্যুবরণ করছে 1862 সালে 87 বছর বয়সে। 1862 সালে 87 বছর বয়সে। হতভাগ্য শেষ মুঘল সাম্রাজ্য। আচ্ছা, তাহলে মুঘল সাম্রাজ্য নিয়ে এক কথায় পুরো কথা বলতে চাইলে ব্যাপারটা হচ্ছে প্রথম 3টা পানির যুদ্ধ হয়েছে, পানিপথের যুদ্ধ 1526, 56, 1761। আচ্ছা, সবগুলোতে মুঘলদের মূলত জয় হয়েছে। আর প্রথম শাসক এই যে মুঘল সাম্রাজ্যটা প্রতিষ্ঠা করছে মূলত সম্রাট বাবর। সম্রাট বাবরের পর মুঘল সাম্রাজ্যটাই প্রতিষ্ঠাই করতে সম্রাট বাবর। বাবরের মৃত্যুর পর তার পুত্র, বাবরের ছেলে ছিল আবার হুমায়ুন। হুমায়ুন হয়েছে গিয়া এই ইয়াটাম কী বলে মুঘল সাম্রাজ্যটা হচ্ছে শাসন কার্য চালাইছে। তো হুমায়ুন আবার 1540 থেকে 1555 সাল পর্যন্ত এই 15 বছর আবার ধরে রাখতে পারে নাই। তখন সেটা চলে গেছিলো আবার ইয়াদের হাতে, এই সুর শাসনের হাতে বা শের শাহের হাতে। ঠিক আছে, সে আবার এই যে ঢাকার গ্র্যান্ড টাস্ক রোড, ভারতবর্ষে গুড়ার ডাক, দাম মুদ্রা, আফগান দুর্গ, এইগুলো হচ্ছে গিয়ে তোমার করছে, প্রচলন করছিল। আচ্ছা, সবচেয়ে বড় কথাটা হচ্ছে এই যে সম্রাট বাবর কিন্তু মৃত্যুবরণ গোড়াপতন করতে 1526 সালের দিকে। ঠিক আছে। আচ্ছা, পানিপথের যুদ্ধের মাধ্যমে, পানিপথের যুদ্ধ কার সাথে হয়েছিল? তাদের ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের গোড়াপতন করছে বাবর এবং লুদি, ইব্রাহিম লুদির সাথে হচ্ছে গিয়া। হ্যাঁ, আচ্ছা, এই লুদির সাথে। হ্যাঁ, 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে লুদি বংশের শাসক ইব্রাহিম লুদিকে পরাজিত করে। ঠিক আছে, ইব্রাহিম লুদিকে পরাজিত করে সেই বছর শাসনটা প্রতিষ্ঠা করে। আচ্ছা, তারপর সেটা হচ্ছে সম্রাট আকবর। হুমায়ুন আবার কী করছে, এই যে মাঝখানে 15 বছর শাসনকাল ছিল না 1555 সাল পর্যন্ত, তখন কী করছিল সে আবার অনেক কষ্টে শাসনভারটা ফিরে পাইছে, কিন্তু সেই বছর তার মৃত্যু হয়েছে। মৃত্যুর পরে এই হুমায়ুনের ছেলে সম্রাট আকবর 13 বছর বয়সে আকবর হচ্ছে দিল্লির সিংহাসনে বসছে। তখন বাংলার সুবাদার ছিল, তখন আকবরের সুবাদার ছিল হচ্ছে তোমার এই বৈরাম খান। বৈরাম খান এবং হিমবতী যুদ্ধ হয়েছে না, আকবরের সুবাদার ছিল বৈরাম খান। মূলত হুমায়ুন বাংলায় শাসনভার যদিও প্রতিষ্ঠা করছে, ঠিক আছে, কিন্তু হুমায়ুনের শাসনভাররা অনেকে মাইনে নিতে পারে না। তখন সম্রাট আকবর হুমায়ুনের মৃত্যুর পর সম্রাট আকবর কী করছে, এই ইয়াটা দখল করছে। তোমার হুমায়ুনের মৃত্যুর পরে সম্রাট আকবর হচ্ছে গিয়া সিংহাসন দখল করছে আকবরের পক্ষ হইয়া ওই যে বৈরাম খান। ঠিক আছে। আচ্ছা, বৈরাম খান আকবরের অভিভাবকত্ব গ্রহণ করছে তখন। ঠিক আছে, বাংলার সুবাদার হিসাবে সে কাজ করছে একই সাথে। আর আকবর বাংলায় হচ্ছে তোমার হুমায়ুনের মৃত্যুর পরে, ঠিক আছে, আচ্ছা, সম্রাট আকবর কী করছে, বাংলা সৈন্যের বচন করছে, বাংলা নববর্ষ বচন করছে, এবং আকবর হচ্ছে গিয়া মানে এই বাংলায় হচ্ছে মুঘল শাসন প্রতিষ্ঠা করছে। ঠিক আছে, কিন্তু আকবর বাংলায় মুঘল শাসনটা প্রতিষ্ঠা করলে এই আকবরই কিন্তু বাংলায় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, যেটা এতক্ষণ ধরে বলতে চাইতেছিলাম, এতক্ষণ ধরে পেঁচাইতেছি, যেটা হচ্ছে আকবর বাংলায় মুঘল সাম্রাজ্যটা প্রতিষ্ঠা করছে মূলত সম্রাট আকবর। আচ্ছা, আকবর বাংলাটা বিজয় করছে 1576 সালে। ঠিক আছে, আকবরের ছিল বৈরাম খান। ঠিক আছে। আচ্ছা, আর সম্রাট যে জাহাঙ্গীরের ছিল এই ইসলাম খান। ঠিক আছে, সম্রাট আকবরের পর সম্রাট জাহাঙ্গীরের সুবাদার ছিল বাংলার তখন ইসলাম খান কী করছিল, এই বারবিয়াদের দমন করছিল। ঠিক আছে, এবং সেই মূলত বাংলায়, ঠিক আছে, মানে পুরোপুরিভাবে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করছিল 1610 সালে। মানে 1576 সালে বাংলা জয় করার পর সমগ্র বাংলায় মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল 1576 সালে। আর সমগ্র বাংলায় মুঘলদের অধীনে আছে 1612 সালে। ঠিক আছে, মানে প্রায় 24 বছর আর 36 বছর পর। ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা ব্যাপার বলতে হচ্ছে গিয়া এই সম্রাট শাহজাহান, প্রিন্সেস অফ বিল্ডার যাকে বলা হয় থাকে, শাহজাহান উপাধি দিয়েছিল সম্রাট জাহাঙ্গীর। শাহজাহান উপাধি ছিল সম্রাট জাহাঙ্গীর। ঠিক আছে। আচ্ছা, শাহজাহান উপাধি ছিল সম্রাট জাহাঙ্গীর। শাহজাহান শব্দ হতো বিশ্ব সম্রাট। এখন সম্রাট জাহাঙ্গীর কে ছিল? মূলত সম্রাট জাহাঙ্গীরের পরে সম্রাট শাহজাহান আসছে।
কলকাতা সম্রাট আকবর পুরো বাংলার উপর অধিকার প্রতিষ্ঠা করতে পারেন নাই। বাংলার বড় বড় জমিদাররা মুঘলদের অধীনতা মেনে নেয় না। জমিদারগণ তাদের নিজ নিজ জমিদারিতে স্বাধীন ছিলেন। স্বাধীন রক্ষার জন্য এদের একজোট হয়ে মুঘল সেনাপতির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। বাংলার ইতিহাসে জমিদারগণ 12 ভূঁইয়া নামে পরিচিত। এই 12 ভূঁইয়া সংখ্যায় 12 জন অনির্দিষ্ট সংখ্যক প্রবাসী বোধহয়। পরবর্তী তাদেরকে ইসলাম খান দমন করছে কার সময়? এই যে সম্রাট বাবরের ইসলাম খান ছিল হুমায়ুনের না, ইসলাম খান ছিল সম্রাট জাহাঙ্গীরের সেনাপতি।